হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকা স্টাডি কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো বরাবরের মতোই এবার ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি আবু আজেদ শাহ সৌমিক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্টে। তো তোমাদের অনেকেরই একটা দুর্বলতার জায়গা, অনেকের না প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টের দুর্বলতার জায়গা হলো ইংরেজি। ইংরেজি বিষয়কে আমরা প্রচণ্ড ভয় পাই, কারণ ইংরেজি বিদেশি ভাষা, ইংরেজি আমাদের দুর্বলতা, আমরা ইংরেজি পারি না। তো তাই আমাদের একাডেমিক কোর্স আবার ঢেলে সাজানো হচ্ছে তোমাদের জন্য, নতুন নতুন আমাদের ক্লাস নিয়ে। পুরো তোমাদের যেই এসএসসি এবং এইচএসসিতে যারা আছো প্রত্যেকেরই আর কি বলতে গেলে একদম ফার্স্ট পেপার থেকে শুরু করে সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিক আমাদের নতুন কোর্সে আর কি ইনক্লুড করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন, আমাদের এসএসসি সেগমেন্টের ক্লাস, অর্থাৎ এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার যে বইটি রয়েছে, আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা, যেটা বেসিক্যালি আমরা স্টুডেন্টরা স্কিপ করি, খুলেও দেখি না, যেটা একটা অনেক বড় ক্রাইম। তো সেই বইয়ের প্রথম ইউনিট এবং তার 4টা লেসন নিয়ে আজকের আমাদের ক্লাসে সাজানো। তো নর্মালি আমাদের ইংরেজিতে দুর্বলতা কেন, তার সব থেকে সহজ সরল এবং সোজাসাপটা উত্তর যদি হয়, সেটা হলো যে আমরা ইংরেজি পড়ি না। এই জন্যই আমাদের বেসিক্যালি দুর্বলতা। কারণ 90% স্টুডেন্ট যারা ইংরেজিতে দুর্বল, তারা এই কারণে দুর্বল, তারা আর কি ইংরেজি পড়ে না, সময় দেয় না, সময় কম দেয়, এই কারণে দুর্বল। বাকি 10% আর কি বলতে গেলে তাদের ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট। বাট 90% স্টুডেন্টের ক্ষেত্রে কেসটা হলো যে তারা ইংরেজিতে সময় খুব কম দেয়, তারা আর কি বলতে গেলে ইংরেজি পড়ে না, পরীক্ষার আগের রাতে পড়ে আর কি ভালো করার চেষ্টা করে, যেটা হিউম্যানলি ইম্পসিবল। কারণ মোটামুটি কোনো একটা বিষয়ের উপর আমরা যদি একটু ভালো করতে চাই বা একটা অন্তত A+ ক্যাটাগরি নাম্বার তুলতে চাই, তার পেছনে একটু বেশি এফোর্ট অন্তত দেওয়া উচিত এবং দিতে হয়, যেটা আমরা সবাই জানি। তো আর সব থেকে আরেকটা বড় যেটা ভুল হয় যে স্টুডেন্টরা নর্মালি ইংরেজি ফার্স্ট পেপার যে আমাদের বইটা রয়েছে ইংলিশ ফর টুডে, সেটা খুলেও দেখে না। অর্থাৎ আমাদের বোর্ড থেকে দেওয়া যে প্রথম পত্রের জন্য বইটা, সেটা খুলেও দেখে না, প্যাসেজগুলো পড়ে না। আবার অনেকে পড়লে দায় সারা ভাবে পড়ে যায়, সেগুলো বাংলা মিনিং করে পড়ে না, তার কারণে বোঝে না। তো এবং শেষমেশ ইংরেজি ভাই ভালো লাগে না, ইংরেজি বুঝে না, ইংরেজি পারে না, ইংরেজিতে নাম্বার কম পায়। তো এই আর কি তাদের অভিযোগ। তো আমরা এই ক্লাসে যেটা চেষ্টা করব সেটা হলো যে ইংরেজি আমাদের যেই ইউনিটগুলো আছে ফার্স্ট পেপার বইয়ের আমাদের, এবং তার যে প্যাসেজগুলো আছে, যে লেসনগুলো আছে, সেগুলো আমরা বাংলা মিনিং সহ পড়ার চেষ্টা করব, যাতে সহজভাবে আমরা বুঝতে পারি আর ব্যাপারগুলো, আমাদের যে এখানকার ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিং যাতে আমরা বুঝতে পারি, ওভারঅল আমাদের প্যাসেজগুলোতে কী বোঝাচ্ছে সেটা যাতে আমরা সহজে বোধগম্য করতে পারি। তাই টার্গেট থাকবে আমাদের আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক আমাদের ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন দিয়ে। তো ফাদার অফ দ্য নেশন মানে আমরা অলরেডি গেস করতেই পারতেছি ফাদার অফ দ্য নেশনকে। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ আওয়ার ফাদার অফ দ্য নেশন। সো হেয়ার কামস আওয়ার লেসন 1, হুইচ ইজ বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971। সো এটা হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবার 1971 সালে তোলা একটি ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি জাতির জনক এবং তার সঙ্গে তার পরিবারের সদস্যরা, একাংশ, সকলে নেই, একাংশ তারা এখানে বসে আছেন। এবার আমরা যাই পরবর্তীতে আমাদের লেসন 1-এর আমাদের প্যাসেজে চলে যাই। এই শুরুতে আমরা দেখো যে আমরা সবার আগে কি করছি, যে এখানে আমাদের ইংরেজি অংশটুকু আছে এবং তারপর তার অনুবাদ আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক। সো ইট ওয়াজ দ্য নাইট অফ 25th March 1971। এটা সময়টা ছিল 1971 সালের 25শে মার্চের রাত। There was a full of quietness at Bangabandhu's home at ধানমন্ডি রোড নং 32 throughout the day. ধানমন্ডি 32 নং রোডে বঙ্গবন্ধুর বাড়িতে সারাদিন ধরে ছিল শুনশান নীরবতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend that something tragic was going to happen. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যগণ আশঙ্কা করলেন মর্মান্তিক একটা কিছু ঘটতে যাচ্ছে। Gunshots were heard around the city. শহরের চারিদিকে গুলির শব্দ শোনা গেল। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night. বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করার জন্য বাইরে যান, যারা সেই রাতে নির্বিচারে মানুষ হত্যা করছিল। বঙ্গবন্ধু decided to send the girls of the family to a safer place
for the night and he gave their responsibility to his son-in-law, Mr. ওয়াজেদ মিয়া, যিনি বেসিক্যালি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী। বঙ্গবন্ধু পরিবারের মেয়েদের সেই রাতের জন্য নিরাপদ কোনো জায়গায় পাঠাতে সিদ্ধান্ত নিলেন এবং তার জামাতা জনাব ওয়াজেদ মিয়ার কাছে তাদের বা মেয়েদের দায়িত্ব দিলেন। বঙ্গবন্ধু's daughter Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at Road Nong 15, Dhanmondi, for that night. বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যিনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, যিনি শীঘ্রই সন্তান প্রসব করার পর্যায়ে ছিলেন, দ্যাট মিনস তিনি ওই সময় প্রেগনেন্ট ছিলেন, তার বোন শেখ রেহানা ও তার চাচাতো বোন ফরিদাকে সে রাতের জন্য ধানমন্ডির 15 নং রোডের একটি বাড়িতে পাঠানো হলো। বঙ্গবন্ধু's wife বেগম ফাজিলাতুন্নেসা মুজিব stayed with him. বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব তার সাথে অবস্থান করলেন। অর্থাৎ আমরা এই প্যাসেজ থেকে যেটা বুঝলাম যে এখানে 1971 সালের 25শে মার্চ রাত্রি, অর্থাৎ যে কালো রাত্রি আমাদের দেশের ইতিহাসে এবং আমাদের স্বাধীনতার ইতিহাসে যে কালো রাত্রি রয়েছে, সেই রাতের বর্ণনা করা হয়েছে। এই রাতে বঙ্গবন্ধুর এবং তার পরিবারের সদস্যদের কী অবস্থা ছিল, অর্থাৎ ধানমন্ডির 32 নম্বর বাড়ির ভিতরে কী অবস্থা বিরাজ করছিল, তার একটা খণ্ডচিত্র কিন্তু আমরা এই প্যাসেজের মধ্যে আমরা দেখলাম। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। জাস্ট বিফোর মিড নাইট বঙ্গবন্ধু সেন্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগাং ভায়া ওয়্যারলেস। বঙ্গবন্ধু কী করলেন তারপর, যখন পাকিস্তানি বাহিনী গোলাগুলি শুরু করে দিল, পাকিস্তান বাহিনী এদেশের মানুষকে নির্বিচারে গুলি করতে লাগলো, মারতে লাগলো, তারপর বঙ্গবন্ধু কী করলেন, প্রথমত তার পরিবারের যে সকল নারী সদস্য ছিলেন তাদেরকে একটা মোটামুটি সেফ লোকেশনে তার জামাতার হাতে তুলে দিলেন এবং অন্য একটা বাসায় পাঠিয়ে দিলেন। এবং তারপর তিনি কী করলেন যে মধ্যরাতের পূর্বেই চট্টগ্রামে জনাব জহুর আহমেদ চৌধুরীর কাছে বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিলেন, যেটা আমরা আমাদের স্বাধীনতার ঘোষণা হিসেবে জানি, আমাদের বঙ্গবন্ধু দেয়া, সেটা তিনি সে রাতেই দিয়েছিলেন। তারপর at the darkest part of that night the Pakistan army surrounded his home and started firing at random. তারপর কি হলো, সেই রাতের অন্ধকারতম এক প্রহরে বা এক সময়ে পাকিস্তান সেনাবাহিনী তার বাড়ি ঘেরাও করলো, অর্থাৎ বঙ্গবন্ধুর 32 নম্বরের যে বাড়ির ধানমন্ডি সেটা ঘেরাও করলো এবং এলোপাতারি গুলি ছুটতে শুরু করলো। The situation agitated বঙ্গবন্ধু much and he asked them to stop. পরিস্থিতি বঙ্গবন্ধুকে অনেকটা উদ্বিগ্ন করে তুলল এবং তিনি তাদের থামতে বললেন। But soon he was instructed to get ready to go with them. কিন্তু শীঘ্রই তাকে তাদের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হলো। বেগম মুজিব packed his necessary belongings. বেগম মুজিব তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে দিলেন। বেগম মুজিব মানে বঙ্গবন্ধু স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, আমাদের বঙ্গমাতার কথা বলা হয়েছে এখানে। After বঙ্গবন্ধু left, she was at a loss what to do and where to go with her children. বঙ্গবন্ধু চলে যাওয়ার পর তিনি কি করবেন এবং তার ছেলেদের নিয়ে কোথায় যাবেন এসব ভেবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। অর্থাৎ বঙ্গমাতা সে সময়ে, যে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হলেন, সারা দেশে পাকিস্তান বাহিনী দেশের জনগণকে নির্বিচারে হত্যা করছে, তিনি সে সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন যে এই অবস্থায় তিনি তার সন্তানদের নিয়ে কোথায় যাবেন। However, being a supportive wife of the great leader of all through her life, she soon pulled up her mental strength. অবশ্য মহান নেতার সমগ্র জীবনে অনুপ্রেরণাদায়ী স্ত্রী হওয়ায় তিনি শীঘ্রই মানসিক শক্তি সঞ্চয় করলেন। অর্থাৎ এত শত প্যানিকের মধ্যে, এত শত খারাপ অবস্থার মধ্যে, নানা রকম বিপদ আপদের মধ্যে তিনি নিজেকে শক্ত রাখলেন এবং তিনি মানসিকভাবে প্রস্তুতি নিলেন সব কিছুর জন্য। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার। কিন্তু তার উৎকণ্ঠা থেকেছিল যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত। কারণ আমরা জানি যে 1971 সালের 25 মার্চ রাতে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, তার কিছু সময় পরে কিন্তু তাকে পাক হানাদার বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায় এবং স্বাধীনতা যুদ্ধের শেষে প্রায় পরের বছর 1972 সালের 10 জানুয়ারি তিনি মুক্তি পান অবশেষে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে। তো তাই পুরো যুদ্ধের সময়টা খুবই একটা দুশ্চিন্তার জন্য এবং একটা খুবই উৎকণ্ঠায় কেটেছিল
বঙ্গমাতার জন্য। The next day, Begum Mujib had to leave house Nong 32 with her children and other members of her home. পরদিন বেগম মুজিবকে তার ছেলেদের এবং তার বাড়ির সদস্যদেরকে নিয়ে 32 নং বাড়িটি ত্যাগ করতে হলো। During the next couple of months, they moved from one shelter to another in search of a safer place. পরবর্তী কয়েক মাস তারা একটি নিরাপদ স্থানের খোঁজে এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে যাচ্ছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী কিন্তু শুধুমাত্র ঢাকাতেই যে হামলা চালাচ্ছে এমনটা কিন্তু না। ঢাকায় যেমন তারা ঝাঁপিয়ে পড়েছে সে ঠিক তেমনিভাবে কিন্তু তারা দেশের প্রতিটি জায়গায় কিন্তু নিরীহ মানুষের উপর অতর্কিত হামলা চালায়। তো আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে যে 9 মাসটা ছিল, দীর্ঘ 9 মাস, এই 9 মাসে পারতপক্ষে কোনো জায়গায় কিন্তু নিরাপদ ছিল না। অর্থাৎ কেউ বলতে পারতো না যে এই জায়গাটা শতভাগ নিরাপদ বা এই জায়গায় থাকলে পাক হানাদার বাহিনী তাদের উপর অ্যাটাক করবে না, তাদের উপর ঝাঁপিয়ে পড়বে না, এমনটা নিশ্চয়তা কেউ ছিল না। তো মানুষ কি করতো? জীবনের ভয় অবশ্যই আছে মানুষের, তাই মানুষ একটা নিরাপদ আশ্রয় খোঁজে কিছুদিন পর পর হয়তো জায়গা চেঞ্জ করতো, এখান থেকে ওখানে যেত, এখান থেকে ওখানে যেত, হয়তো ভাবতে চায় যদি তারা পাকিস্তানের বাহিনী বা হানাদার বাহিনীতে ধরা না পড়ে। তো এটা তার একটা চিন্তা ছিল। ঠিক তেমনি বেগম মুজিবও আর কি ঠিক সেই কাজটা করতে লাগলেন, যে একটা নিরাপদ আশ্রয় খোঁজে তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে লাগলেন এই শুরুর কয়েক মাস। During their stay in those places, some people came forward to helping them, while some refused to give them shelter for fear of their own safety. এবং ওই সকল স্থানে থাকার সময়, অর্থাৎ যে জায়গাগুলো তিনি আশ্রয় নিয়েছিলেন, কিছু লোক ছিল যারা তাদেরকে সাহায্য করার জন্য উদ্গ্রীব হয়ে গিয়ে এসেছিলেন, এবং কিছু লোক ছিল যারা সে সময় তাদেরকে সহায়তা করতে চাচ্ছিলেন না তাদের জীবনের নিরাপত্তার জন্য। কারণ সে সময় যদি বলা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলা যায় সব থেকে ওয়ান্টেড ব্যক্তি এই মুক্তিযুদ্ধের সময়, কারণ তিনি ছিলেন এদেশের রাষ্ট্রনায়ক এবং তিনি তাদের পাক হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন, এবং তাই তার পরিবার সদস্যদেরকে সহায়তা করা মানে পাক সরকারের একটা রোষানলের মধ্যে পড়া। তাই অনেকেই সে সময় তাদেরকে সাহায্য করতে চাননি বা পারেননি, কারণ সে সময় একটা জীবনের নিরাপত্তার ব্যাপার ছিল যে যারা তাদেরকে সাহায্য করবেন তারা হয়তো প্রাণনাশের সম্মুখীন হতে পারেন। তো এরকম একটা ভয়ে অনেকেই তাদেরকে সহায়তা করতে চাননি এবং সহায়তা করতে পারেননি। When their provision ran short, Sheikh Kamal, who had already joined the Liberation War, came to them in disguise and delivered some money. যখন তাদের খাদ্যদ্রব্য শেষ হয়ে গেল তখন শেখ কামাল, যিনি ইতোমধ্যেই মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন, তিনি ছদ্মবেশে তাদের কাছে কিছু টাকা দিয়ে গেলেন। অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন শুরু হয় আমরা দেখলাম যে শেখ কামাল অর্থাৎ বঙ্গবন্ধুর যে জ্যেষ্ঠ পুত্র, তিনি কিন্তু 25শে মার্চ রাতেই কিন্তু বাসায় ছিলেন না। তিনি কিন্তু মুক্তিযুদ্ধ যেহেতু শুরু হয়ে গিয়েছিল বলা যায়, যেহেতু পাক হানাদার বাহিনী আমাদের উপর অ্যাটাক করে দিয়েছিল, তিনি সে সময় কিন্তু আমাদের যে সকল পুলিশের ব্যারাক ছিল বা আমাদের যে সকল জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছিল, তিনি সেই জায়গাগুলো সুসংহত করার জন্য কিন্তু বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। এবং তিনি পরবর্তীতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। এবং এই যে যুদ্ধ চলাকালীন সময় যখন তার পরিবার আর কি খাদ্যদ্রব্যের কষ্টের মধ্যে ভুগছিল এবং তারা যখন খাদ্যদ্রব্যের একটা সংকটের মধ্যে যাচ্ছিল, সে সময় তিনি কী করলেন, ছদ্মবেশে তিনি ঢাকায় ফেরত আসলেন এবং তার পরিবারের কাছে গেলেন এবং কিছু সহায়তা তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। Some very close people also supported the family with money and foodstuff. খুব ঘনিষ্ঠ কিছু লোকও টাকা এবং খাদ্য সামগ্রী দিয়ে পরিবারটিকে সাহায্য করেছিল। এখানে পরিবারটি বলতে কি আমাদের শেখ মুজিবুর রহমানের পরিবারকে। So far the family members were ignorant about বঙ্গবন্ধু's condition. তো সে সময়টাতেও কি ছিল যে তারা বঙ্গবন্ধুর কেমন আছেন বা বঙ্গবন্ধু আদৌ বেঁচে আছেন কিনা বা বঙ্গবন্ধু তৎকালীন অবস্থা কি বা অবস্থানটা কোথায় সেটা কিন্তু তারা জানতেন না, তারা অবগত ছিলেন না। Suddenly they came to know that he was alive and had been taken to Pakistan. এরই মধ্যে তারা জানতে পারলেন যে বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং তাকে পাকিস্তানে নেওয়া হয়েছে। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স। তো বেগম মুজিব কী করলেন, এই মুক্তিযুদ্ধের সময়টাতে আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন সে সময় তাদের সাথে একটা নিয়মিত যোগাযোগ বজায় রাখতেন। বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি হাউস নং 18 বাই দ্য পাকিস্তান আর্মি অ্যান্ড কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট। কিন্তু তারপরই যখনই তাদের পরিবারের মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্টতা বেড়ে গেল, বেগম মুজিব যখন যোগাযোগ রাখতেন, তার ছেলে যখন যুদ্ধে গেল, তো পাকিস্তান হানাদার বাহিনী তারপর কী করলো,
পাক সরকার তখন বেগম মুজিব এবং তার পরিবার সদস্যদেরকে ধানমন্ডির 18 নম্বর বাড়িতে হাউস অ্যারেস্ট করে রাখলেন, মানে সে বাসায় আটকে রাখলেন এবং তাদেরকে একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখলেন। However, people would come to their home and with valuable information in disguise of vendors. Also, some would throw pieces of waste papers with important information written on them. কিন্তু তারপরও এদেশের মানুষ যারা ছিলেন, যারা মানে এই বাসায় যাতায়াত বজায় রাখতেন, কেউ ছদ্মবেশে আসতেন, কেউ হয়তো কোনো সামগ্রী বিক্রির একটা ছদ্মবেশ নিয়ে আসতেন, কেউ হয়তো ময়লার কাগজের মধ্যে বা কোনো কেউ ছুঁড়ে মারতেন। তো বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের বেশ কিছু সময়ের যে কোনো নতুন আপডেট হোক বা যে কোনো খবর হোক সেটা কিন্তু জানানোর জন্য বা এ বাসায় খবর দিয়ে যেতেন তাদের পরিবারকে। জাস্ট বিফোর মিড নাইট আচ্ছা, এটা আমাদের ডাবল চলে আসছে। ওকে, সো এবার আমরা চলে আসলাম লেসন 2-তে, যে দ্য টেল অফ হোমকামিং। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was arrested by the Pakistan Army immediately after his declaration of independence at the first hour of the 26 March 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ 1971 সালের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার পরপরই পাক হানাদার বাহিনী দ্বারা কি হন? তিনি গ্রেপ্তার হন। তারপর কি, he was taken to Pakistan as the captive and imprisoned there in a small cell for capital punishment with until 7 January 1972. এবং তারপর তাকে বন্দি হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত জেলখানার একটি ক্ষুদ্র ঘরে তাকে রাখা হয়েছিল মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। ইভেন আ গ্রেভ ওয়াজ ডাগ ইন ফ্রন্ট অফ হিজ সেল বাট মুজিব ওয়াজ ফিয়ারলেস। এমনকি তার যেই ছোট একটা কক্ষের মধ্যে তিনি থাকতেন, তার সামনে একটা কবরও খুঁড়ে রাখা হয়েছিল তার জন্য, যাতে তিনি ভয় পেয়ে যান। কিন্তু এক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু ভয় পাননি, তিনি ছিলেন নির্ভীক, মৃত্যুকে তিনি ভয় করতেন না। He knew nothing would stop the Bengalis to gain independence. তিনি জানতেন স্বাধীনতা অর্জনে কোনো কিছুই বাঙালিদের দমাতে পারবে না। In fact, his name and independence became synonymous. প্রকৃতপক্ষে তার নাম এবং স্বাধীনতা একটা সমর্থক শব্দে পরিণত হয়ে গেছিল সে সময়। So the whole world was awaiting breathlessly to witness his homecoming. তাই সমগ্র বিশ্ব তার স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যক্ষ করার জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছিল। And he had a grand homecoming indeed, narrated by eminent columnist and writer সৈয়দ বদরুল আহসান। এবং বস্তুত তিনি রাজকীয়ভাবে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, যা প্রখ্যাত সাংবাদিক ও লেখক সৈয়দ বদরুল আহসান কর্তৃক বর্ণিত হয়েছিল। In the evening of 7 January 1972, বঙ্গবন্ধু left Chaklala Airport in Rawalpindi, from where he would fly to London. 1972 সালের 7 জানুয়ারি সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে বঙ্গবন্ধু রাওয়ালপিন্ডির চাকলালা বিমানবন্দর ত্যাগ করেন। 9 months earlier, he was brought to Pakistan as a prisoner with little hope to return. 9 মাস পূর্বে তাকে যখন বন্দী হিসেবে পাকিস্তান আনা হয়েছিল, তখন তার প্রত্যাগমনের কোনো আশাই ছিল না। With little hope to return, and now he was free to go home. Pakistan, as soon as the PIA aircraft took off, was finally behind him. আর এখন তিনি দেশে ফেরার জন্য মুক্ত। পিআইএ, যেটা বেসিক্যালি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, যেটার ফুল ফর্ম, বিমানটি উড্ডয়নের সাথে সাথেই তিনি চূড়ান্তভাবে পাকিস্তান ত্যাগ করে আসলেন। Early in the morning on 8 January 1972, বঙ্গবন্ধু arrived at Heathrow Airport. 1972 সালে 8 জানুয়ারি ভোরবেলায় বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দরে পৌঁছালেন। News of বঙ্গবন্ধু's arrival in London spread quickly. লন্ডনে বঙ্গবন্ধুর আগমনের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল। Journalists, the general public, British officials and politicians and Bengali residents in the city made their way to Hotel Claridge. শহরের সাংবাদিকগণ, সাধারণ মানুষ, ব্রিটিশ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদগণ এবং বাঙালি বাসিন্দারা হোটেল ক্ল্যারিজেসে ছুটে আসলেন।
news bulletins on the BBC and other media organizations made note of the Bangabandhu's arrival in their headlines. বিবিসির সংবাদ বুলেটিন ও অন্যান্য গণমাধ্যম বঙ্গবন্ধুর আগমনের সম্পর্কে প্রধান শিরোনামে বিশেষ সংবাদ তারা প্রকাশ করল। By early afternoon, the father of the nation had met the British Prime Minister Edward Heath and leader of the opposition Harold Wilson. Then he called Dhaka and for the first time since his arrest by the Pakistan Army in March spoke to his family. এবং এরপর কি হলো, অপরাহ্নের প্রথম ভাগে মানে বিকালের প্রথম ভাগেই জাতির জনক ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ ও বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসনের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর তিনি ঢাকায় ফোন করেন এবং মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বন্দী হওয়ার পর প্রথমবারের মতো তার পরিবারের সাথে কথা বলেন। অর্থাৎ তাকে যখন বন্দী করা হয় থেকে শুরু করে তাকে যবে মুক্তি দেওয়া হয় এই মধ্যবর্তী সময়টা কিন্তু তিনি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, অর্থাৎ পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় তিনি ছিলেন। A long conversation then followed with Prime Minister তাজউদ্দিন আহমেদ এবং তার পরবর্তীতেই তিনি দীর্ঘ সময় ফোনে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে কথোপকথন করেন। The conversations with his family and with Tajuddin were emotional affairs, but he now had a clear picture of all that had happened in his absence in Bangladesh. তার পরিবার ও তাজউদ্দিনের সাথে তার আলাপচারিতাগুলো ছিল আবেগপূর্ণ, কিন্তু বাংলাদেশে তার অনুপস্থিতিতে যা কিছু ঘটেছিল সে সবের একটি স্বচ্ছ পূর্ণাঙ্গ চিত্র পেয়েছিলেন। It gave him immense pleasure knowing that he had truly liberated his people. তিনি যে তার জনগণকে সত্যিই মুক্তি করতে পেরেছিলেন সেটি তাকে প্রভূত আনন্দ প্রদান করেছিল। Bangabandhu's opening words at a crowded news conference that evening at Claridge's was a touch poetic. He expressed the unbound joy of freedom achieved by his people in an epic liberation struggle. হোটেল ক্লারিজেসের সেই সন্ধ্যায় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর প্রারম্ভিক বক্তব্য ছিল হৃদয়স্পর্শী, এক কাব্যিক বক্তব্য। তিনি মহান মুক্তিযুদ্ধে তার জনগণের দ্বারা অর্জিত স্বাধীনতার জন্য সীমাহীন আনন্দ প্রকাশ করেন। Bangladesh, he told the crowd, was a reality and would fulfill its obligations as part of the international community. He made it clear that those who were involved in different types of crimes, including genocide, would be trialed by his government. তিনি সাংবাদিকদের সাথে সম্মেলনে বলেন, বাংলাদেশ ছিল একটি বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে এটি তার কর্তব্যসমূহ পালন করবে। তিনি স্পষ্টভাবে বলেন যে যারা গণহত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত ছিল তাদের সবাইকে সরকার বিচারের আওতায় আনবে। বঙ্গবন্ধু left London for Dhaka on the 9 January evening in 1972. On the way he would stop over in Delhi. বঙ্গবন্ধু 1972 সালের 9 জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। প্রতিমধ্যে তিনি দিল্লিতে কিছু সময়ের জন্য অবস্থান করবেন। He was welcomed at Delhi's Palam Airport in the morning of 10 January by President V.V. Giri, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Shankar Roy, and the chiefs of Indian Armed Forces. 10 জানুয়ারি সকালে দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট V.V. গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ সিদ্ধার্থ শঙ্কর রয় ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানগণ। Bangabandhu stayed in Delhi for about 2 hours. During this time, he addressed a public rally and mesmerized everyone. There, he wholeheartedly thanked Mrs. Gandhi, the people, and the politicians of India for their tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. বঙ্গবন্ধু দিল্লিতে প্রায় 2 ঘন্টার মতো অবস্থান করেন এবং এ সময় তিনি এক জনসভায় বক্তৃতা দিয়ে প্রত্যেককে সম্মোহিত করেন। সেখানে তিনি বাংলাদেশ ও তার 1 কোটি শরণার্থীকে ব্যাপক সহায়তা প্রদানের জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের সাধারণ জনগণ ও রাজনীতিবিদগণেরকে সর্বান্তকরণে ধন্যবাদ জ্ঞাপন করেন। Then it was on to Dhaka where millions of people had begun to crowd
the route that their leader would pass and the race course Maidan where the leader would deliver a speech before going home. তারপর ঢাকায় যেখানে লক্ষ লক্ষ মানুষ যে পথ ধরে তাদের নেতা যাবেন সেখানে, এবং রেসকোর্স ময়দান যেখানে নেতা বাড়ি যাওয়ার পূর্বে ভাষণ দেবেন সেখানে ভিড় করতে শুরু করলো। On the tarmac at Tezgaon Airport, soldiers of the Indian Army and the Mukti Bahini were on standby to present Bangladesh's president with a guard of honor. Members of the wartime cabinet awaited in the winter sun, as did a horde of newsmen. Sometime after 1:30 p.m., the Comet aircraft made available to Bangabandhu by the British government landed in Dhaka. অতঃপর কি হলো, বাংলাদেশের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করার জন্য তেজগাঁও বিমানবন্দরে রানওয়ের পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সৈন্যগণ, মুক্তিযুদ্ধের সময় মন্ত্রী পরিষদের সদস্যগণ এবং ওই শীতের রোদে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, যেমনটি করেছিল সাংবাদিকদের একটি দল। দুপুর 1:30টার সময় কিছু পর ব্রিটিশ সরকার কর্তৃক বঙ্গবন্ধুর জন্য নির্ধারিত কমেট নামক বিমানটি ঢাকায় অবতরণ করল। The 2-mile stretch of road would take the procession almost 3 hours to cover. 2 মাইল দীর্ঘ এক পথটি অতিক্রম করতে মিছিলটির প্রায় 3 ঘন্টা লাগলো। অর্থাৎ দুই পাশে মানুষ এত পরিমাণে উপস্থিত ছিল সে সময় যে মাত্র 2 ঘন্টার যে 2 মাইল যে রাস্তাটা সেটা অতিক্রম করতে সেই মিছিলের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগলো। At the race course, Bangabandhu wait remembering the sacrifices of the Bengalis had made in the war against Pakistan. রেসকোর্স ময়দানে পাকিস্তানের সাথে যুদ্ধে বাঙালিরা যে ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু স্মরণ করে কাঁদলেন। He told how the military junta had tried to intimidate him during his trial. He said, I told them I am a Bengali and a Muslim who only dies once. তিনি বললেন তার বিচারের সময় কিভাবে সামরিক জান্তা তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। তিনি বললেন, আমি তাদেরকে বলেছিলাম আমি বাঙালি, আমি মুসলমান যে একবার মাত্র মৃত্যুবরণ করে। I would walk the gallows with head held high. আমি উন্নত শিরে ফাঁসি কাষ্ঠে হেঁটে যাব। The father of the nation remarked, the Bengalis had become the golden children of the golden Bengal. Quoting the poet Rabindranath Tagore, who once had complained that the people of Bengal had remained mere Bengalis but were yet to become true human beings, Mujib told the jubilant crowd that the poet had been proved wrong. Come back, O poet, he intoned dramatically, and see how your Bengalis are today transformed into earthy men. তিনি মন্তব্য করলেন যে বাঙালিরা সোনার বাংলার সোনার সন্তানে পরিণত হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একবার আক্ষেপ ভরে বলেছিলেন যে বাংলার মানুষ বাঙালি রয়ে গেল, প্রকৃত মানুষ হতে পারেনি। মুজিব উল্লসিত জনতাকে বললেন, কবির কথা ভুল প্রমাণিত হয়েছে, ওগো কবি ফিরে এসো। তিনি নাটকীয়ভাবে আবৃত্তির সুরে বললেন, এবং দেখো কিভাবে তোমার বাঙালিরা আজ যোগ্য মানুষে পরিণত হয়েছে। Moments later, as dusk and the winter haze settled over Dhaka, Bangabandhu Sheikh Mujibur Rahman made his way back to his family, who had been awaiting for him at the house in Dhanmondi Road 32, where they had been kept under house arrest by the Pakistani army throughout the course of the war of liberation. যেমনটা আমরা দেখলাম যে শুরুতে পড়লাম এর আগের লেসনে যে যুদ্ধকালীন সময়টাতে যে কিছু মাস তারা আর কি যে বঙ্গমাতা এবং তার পরিবারের সদস্যরা যে এদিক ওইদিক দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন, যে একটা নিরাপদ আশ্রয় আসে, এবং তারপর পাকিস্তান সরকার কর্তৃক তাদেরকে ধানমন্ডি 18 নম্বর বাড়িতে হাউস অ্যারেস্ট রাখা হয়েছিল। তেমনটা এখানে দেখতে যে কিছুক্ষণ পর যখন সন্ধ্যার ঈষৎ অন্ধকার এবং শীতের হালকা কুয়াশা ঢাকা শহরকে ছেয়ে ফেললো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের উদ্দেশ্যে রওনা হলেন, যারা তার জন্য ধানমন্ডির 32 নং রোডের বাড়িতে অপেক্ষা করছিলেন, যেখানে পাকিস্তান সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়ে তাদেরকে গৃহবন্দী করে রেখেছিলেন। এবার চলে আসলাম আমরা লেসন 3-তে, বঙ্গবন্ধু অ্যাট ইউএন, অর্থাৎ জাতিসংঘে বঙ্গবন্ধু। Bangabandhu's speech at the United Nations General Assembly is a matter of
great pride for us. He delivered this speech on 25 September 1974. Just after a week, Bangladesh became a member of the UN. জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য যে ভাষণ দিয়েছিলেন সেটা একটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ঠিক এক সপ্তাহ পর 1974 সালের 25 সেপ্টেম্বর তিনি এই ভাষণটি দেন। বাংলাদেশ to be a member of the UN was not an easy go, as some influential countries were opposing the membership of Bangladesh, so it was another war that Bangabandhu had to wage. এবং জাতিসংঘের সদস্য হওয়া কোনো সহজ বিষয় ছিল না বাংলাদেশের জন্য, যেহেতু কিছু প্রভাবশালী রাষ্ট্র শুরু থেকে আমাদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করছিল এবং তারা চাচ্ছিল না কখনোই যে যাতে আমরা জাতিসংঘের সদস্য হতে পারি। তো এই জাতিসংঘের সদস্য হওয়ার পদ লাভের ব্যাপারটা বঙ্গবন্ধুর জন্য ছিল আরেকটি সংগ্রামে, আরেকটি যুদ্ধের, যা তাকে চালিয়ে যেতে হয়েছিল। বাট ফাইনালি বঙ্গবন্ধু he won not only in the UN membership but also everyone who listened to his ever first speech at the UN. কিন্তু অবশেষে বঙ্গবন্ধু বিজয়ী হলেন। তিনি শুধু জাতিসংঘের সদস্যপদই লাভ করেননি, বরং যারা জাতিসংঘে তার সর্বপ্রথম ভাষণটি শুনেছিলেন তাদের প্রত্যেককেও জয় করেন। অর্থাৎ তিনি কথার মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে প্রত্যেকের মন জয় করতে সমর্থ হয়েছিলেন সে সময়। It was a very busy experience for him. He came, he saw and he conquered everyone. এটা তার জন্য ছিল ভেরি বিসি অভিজ্ঞতা। তিনি আসলেন, দেখলেন এবং প্রত্যেককে জয় করলেন। Bangabandhu was the first person in the history of the event to deliver a speech in Bangla, the language of the 7.5 crore Bengalis. বঙ্গবন্ধু ছিলেন প্রথম ব্যক্তি জাতিসংঘের ইতিহাসে যিনি বাংলায় ভাষণ দেন, যে ভাষা 7.5 কোটি বাঙালির ভাষা, ভাষা শহীদদের ভাষা। The poet of oration, the icon of charismatic leadership, touched another milestone, and so did the Bengalis through him. বক্তব্যের কবি, উদ্দীপনা সঞ্চারকারী নেতৃত্বের প্রতিমূর্তি মানব ইতিহাসে আরেকটি মাইলফলক স্পর্শ করলো, যেমনটি বাঙালিরা তার মাধ্যমে করলো। অর্থাৎ আমরাও বঙ্গবন্ধুর মাধ্যমে সেই মাইলফলকটি স্পর্শ করলাম। It was a speech that revealed Bangladesh's stand on national and international issues before the global community. এটা ছিল এমন একটি বক্তব্য যা বৈশ্বিক সম্প্রদায়ের সম্মুখে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে প্রকাশ করে। Identifying the event as the parliament for the humankind, Bangabandhu recognized the moment of delivering his speech historical. He mentioned that the very moment justified the century-long struggle and sacrifice of the Bengalis for self-rule, independence, dignity and coexistence along with other nations. জাতিসংঘকে মানবজাতির সংসদ হিসেবে চিহ্নিত করে বঙ্গবন্ধু তার ভাষণ দেওয়ার মুহূর্তটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে গণ্য করলেন। তিনি উল্লেখ করেন যে এই বিশেষ মুহূর্তটি বাঙালিদের আত্মশাসন, স্বাধীনতা, মর্যাদা ও অন্যান্য জাতির সাথে সহাবস্থানের জন্য শতাব্দী কাল ধরে চালিয়ে যাওয়া সংগ্রাম ও ত্যাগকে ন্যায়সঙ্গত করে প্রতিপন্ন করেছে। He assured that Bangladesh would follow the ideology of mutual respect, national sovereignty, regional integrity and non-interference into internal issues of other countries. তিনি বঙ্গবন্ধু জাতিসংঘের সনদের প্রতি পরিপূর্ণ অঙ্গীকার ব্যাখ্যা করলেন এবং তিনি যেটা বললেন যে বাংলাদেশ কি বলে যে পারস্পরিক সম্মান, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ না করার আদর্শ মেনে চলবে, যেটা বেসিক্যালি জাতিসংঘের আদর্শ। আচ্ছা, Bangabandhu explained Bangabandhu's absolute pledge to the UN charters and reminded how the people of his country made the highest sacrifice to achieve the same. The father of the nation added that Bangladesh would look forward to such a world where peace and justice would take their rightful place. It was essential to justify the sacrifice of the countless martyrs. বঙ্গবন্ধু জাতিসংঘের প্রতি বাংলাদেশের পরিপূর্ণ অঙ্গীকার জ্ঞাপন করলেন এবং তার পরবর্তীতে তিনি যেটা করলেন যে বাংলাদেশের লোকেরা যে কিভাবে চরম ত্যাগ স্বীকার করেছে এই মুক্তিযুদ্ধের সময়, সেটা তিনি বিশ্ববাসীকে স্মরণ করে দিলেন। জাতির জনক আরও বললেন যে
বাংলাদেশ এমন একটি বিশ্বের দিকে চেয়ে থাকবে যেখানে শান্তি ও ন্যায় বিচার তাদের ন্যায়সঙ্গত স্থান পাবে এবং অসংখ্য শহীদের ত্যাগকে যথাযথ মূল্যায়ন করা হবে। In his speech, Bangabandhu expressed his utmost gratitude to the UN and the international community for standing beside Bangladesh with their aids and support in the reconstruction of the war-ravaged country. Relocation of 10 million war refugees who took shelter in India during the Liberation War. বঙ্গবন্ধু তার ভাষণে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে তাদের সাহায্য সমর্থনের জন্য মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া প্রায় 1 কোটি যুদ্ধ শরণার্থীদের নতুন স্থানে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। The leader of the country reminded the whole world how Bangladesh stood on the ruins and debris of a war where people were just struggling for survival. However, the repeated natural calamities were making their life harder and people even didn't have a minimum intake of food for a day. দেশের নেতা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিলেন কিভাবে বাংলাদেশ যুদ্ধোত্তর ধ্বংসস্তূপ ও ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়েছিল, যেখানে মানুষ শুধু অস্তিত্বকে টিকে রাখার জন্য লড়াই করেছিল। তাছাড়া একের পর এক প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনকে অধিকতর দুর্বিষহ করে তুলেছিল এবং মানুষ দিনে একবারের জন্য ন্যূনতম খাবার খেতে পারেনি। Going beyond Bangladesh, she expressed solidarity for all the oppressed people around the world and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people's justified movements for their rights. এবং বাংলাদেশের বাইরে গিয়ে তিনি বিশ্বের সব নিপীড়িত মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সাম্প্রদায়িক ভেদনীতি, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও মানুষের অধিকার আদায়ের জন্য বিশ্বের ন্যায়সঙ্গত আন্দোলনকে বন্ধ করতে যে সকল শক্তি ব্যবহার করা হয় তাদের বিরুদ্ধে তিনি নিন্দা প্রকাশ করেন। যেহেতু বঙ্গবন্ধু একটা যুদ্ধবিধ্বস্ত দেশের রাষ্ট্রনেতা ছিলেন সে সময়, এবং পাশাপাশি তিনি যেহেতু একটা আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশকে একটা জায়গায় দাঁড় করেছিলেন, তো তিনি জানেন যে এই জিনিসগুলো কীরকম, যে এই ডিসক্রিমিনেশন, এই রেসিজম, এই ইম্পেরিয়ালিজম কী রকম একটা বাজে প্রভাব ফেলে। পাশাপাশি যারা কাজ করতে চায়, যারা কাজ করছে, যারা ভালো কাজ করছে, যারা ন্যায়সঙ্গত অধিকারের জন্য লড়াই করছে, তাদের প্রতি যারা দমন নিপীড়ন চালায় তাদের প্রতি তিনি নিন্দা জ্ঞাপন করেন। Referring to the struggle of the people in Africa, Asia, Latin America, Namibia, Palestine, and Zimbabwe, he expressed his worry about people's plight to achieve their own rights. The leaders of the oppressed noted when millions of people were destitute with unending miseries, only a handful of people were enjoying the highest luxuries. তিনি আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, নামিবিয়া, ফিলিস্তিন ও জিম্বাবুয়ে মানুষের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি এসব মানুষের নিজ অধিকার আদায়, তাদের দুর্ভোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। নিপীড়িত মানুষের নেতা উল্লেখ করেন, যখন লক্ষ লক্ষ মানুষ তাদের সীমাহীন দুঃখ দুর্দশা নিয়ে রিক্ত অবস্থায় রয়েছে, তখন মাত্র কিছু মানুষ চরম বিলাসিতা উপভোগ করছে। He emphasized quick measures for global financial management based on justice. Bangabandhu warned that an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. তিনি ন্যায় বিচার ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য দ্রুত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধু সতর্ক করেন যে এরকম ব্যবস্থাপনার অভাব পৃথিবীবাসীকে ইতিহাসের নজিরবিহীন কষ্ট ভোগ করতে পরিচালিত করবে। The leader of the third world countries expressed his deep concerns over a global recession and inflation, unemployment, unequal distribution of wealth and other opportunities, the gap between the rich and the poor countries. তৃতীয় বিশ্বের দেশসমূহের নেতা বৈশ্বিক মন্দা ও মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সম্পদ ও সুযোগ সুবিধার অসম বন্টন এবং ধনী ও গরিব দেশসমূহের মধ্যে ব্যবধানের ব্যাপারে গভীর উদ্বেগ তিনি প্রকাশ করেন। He described how those hard hit the development plans in many poor countries of the planet. To Bangabandhu, it was a global responsibility to fight these problems and take concerted efforts to put an end to this. কিভাবে এই জিনিসগুলোর পৃথিবীর অনেক দেশের উন্নয়নমূলক পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করেছিল তা তিনি বর্ণনা করেন, এবং বঙ্গবন্ধুর মতে এসব সমস্যার বিরুদ্ধে লড়াই করা এবং দূর করতে সংঘবদ্ধ প্রচেষ্টা গ্রহণ করা
একটি বৈশ্বিক কর্তব্য। Before he concluded his speech, Bangabandhu declared that Bangladesh would follow the paths of togetherness, brotherhood, and mutual respect and cooperation. He expected the event would take substantial roles in solving the prevailing human crisis in the subcontinent as well as in the other countries. তার বক্তব্য শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ঘোষণা করেন যে বাংলাদেশ ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার পথ অনুসরণ করবে। তিনি প্রত্যাশা করেন জাতিসংঘ, উপমহাদেশ ও অন্যান্য দেশে বিরাজমান মানবিক সংকটের অবসান ঘটাতে সুদৃঢ় বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ হ্যাজ বিন ফলোয়িং দ্য প্যাথস অফ বঙ্গবন্ধু, দ্য ড্রিমার অ্যান্ড দ্য পিপলস লিডার ইভেন আফটার হিজ ডেথ নিয়ারলি 5 decades ago. স্বপ্নদ্রষ্ট জনগণের নেতা বঙ্গবন্ধু মৃত্যুর প্রায় 5 দশক পরেও বাংলাদেশকে তার দেখানো স্বপ্ন অনুসরণ করছে বাংলাদেশ। এবার আমরা চলে আসলাম আমাদের লেসন 4-এ, যে বঙ্গবন্ধু's রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ। আমাদের এই ইউনিটের সর্বশেষ লেসন হইল এটা, যে বঙ্গবন্ধুর অন্যান্য দেশের সাথে যে সম্পর্কটা ছিল, বৈশ্বিক সম্পর্ক বা ফরেন যেই কানেকশন বা রিলেশনশিপটা ছিল সেটা। I have not seen the Himalayas, but I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas, said Fidel Castro. So, this is the man, Fidel Castro, who is sitting beside Bangabandhu Sheikh Mujibur Rahman, and he commented this. আমি হিমালয় পর্বতমালা দেখিনি, কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতা এই মানুষটি হিমালয় পর্বত। আমি এভাবে হিমালয় পর্বতমালা অবলোকন করার অভিজ্ঞতা লাভ করেছি, বলেছিলেন কিউবার তৎকালীন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ট্রো 1973 সালে, যখন তিনি বঙ্গবন্ধুর সাথে প্রথম সাক্ষাৎ করেন। অর্থাৎ কিউবার প্রাইম মিনিস্টার 1973 সালে, 1973 সালে যখন প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন, তিনি এই মন্তব্য করেছিলেন। Such was the impression Bangabandhu left on the minds of world leaders. He owned the position in the heart of people across the world by his selflessness, courage and greatness. বঙ্গবন্ধু বিশ্ব নেতৃবৃন্দের মনে এরকম ধারণা সৃষ্টি করেছিলেন। তিনি তার নিঃস্বার্থপরতা, সাহসিকতা ও মহত্বের গুণে মানুষের হৃদয়ে স্থান লাভ করেছিলেন। Any country has determined its mode of dealing with other countries of the world. The Constitution of Bangladesh of 1972 clearly reflects the philosophy. Friendship with all, allies to none. অর্থাৎ যে কোনো দেশকে পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্ক রক্ষা করার উপায় নির্ধারণ করতে হয়। বাংলাদেশের নতুন 1972 সালের সংবিধানে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা বা শত্রুতা নয়, দর্শনটি পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। Bangabandhu led new government decided to maintain friendly coexistence with other countries based on the principle. বঙ্গবন্ধু নেতৃত্বাধীন নতুন সরকার এই নীতির ভিত্তিতে অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রক্ষা করার সিদ্ধান্তটি গ্রহণ করে। The charismatic leadership of Bangabandhu inspired India to come forward to extend its support during the liberation war, even in his absence. It played an active role to convince the whole world leaders about sufferings of the people of Bangladesh and the right to be free. বঙ্গবন্ধুর ভক্তি এবং উৎসাহ সঞ্চারকারী নেতৃত্ব মুক্তিযুদ্ধের সময় তার অনুপস্থিতিতেও ভারতকে তার সহযোগিতা প্রদান করার জন্য এগিয়ে আসতে উৎসাহিত করেছিল। এটি বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা ও তাদের স্বাধীন হওয়ার অধিকারের ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দকে বোঝাতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। Moreover, this country supported the freedom fighters and with its army fighting the Pakistani occupation forces in a frontal war. Not only that, Bangabandhu was given a warm welcome at Palam Airport at Delhi by Mrs. Indira Gandhi on the occasion of his way back from Pakistan jail via London. তাছাড়া এই দেশ অর্থাৎ ভারতের কথা বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানের দখলদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করতে তার সেনাবাহিনী দিয়ে সহায়তা করেছিল বাংলাদেশকে। শুধু তাই নয়, পাকিস্তান জেল থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে দেশে ফেরার পথে বঙ্গবন্ধুকে দিল্লির পালাম বিমানবন্দরে শ্রীমতী ইন্দিরা গান্ধী কর্তৃক উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। However, Bangabandhu's foresightedness,
courage and mental strength were evident in his query to Indian Prime Minister when she would withdraw her army from Bangladesh. Mrs. Indira Gandhi soon replied, "Anytime when you wish." Noticeably, the great leader Bangabandhu had a strong personality to ask for any clarification from any other leader of the world. Consequently, very soon, before Bangabandhu's next birthday, the withdrawal was completed. এবং আমরা দেখি যে অবশ্য বঙ্গবন্ধুর দূরদর্শিতা, সাহস ও মানসিক শক্তি স্পষ্ট হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর নিকট তার এই প্রশ্নে যে কখন তিনি বাংলাদেশ থেকে তার সেনাবাহিনী সরিয়ে নেবেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী সাথে সাথে উত্তর দিলেন, আপনি যখন চাইবেন তখনই। এটা লক্ষণীয় যে মহান নেতা বঙ্গবন্ধুর পৃথিবীর যে কোনো নেতার নিকট থেকে যে কোনো বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়ার যেই প্রবল ব্যক্তিত্ব ছিল সেটা, যার ফলে খুব শীঘ্রই বঙ্গবন্ধুর পরবর্তী জন্মদিনের পূর্বেই সৈন্য প্রত্যাহার সম্পন্ন হলো। অর্থাৎ আমরা দেখি যে আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, যে নর্মালি কি হয় যে কোনো একটা শক্তিশালী রাষ্ট্র যখন কোনো একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে বা একটা নতুন রাষ্ট্রকে যখন সহায়তা করতে শুরু করে, তখন তারা প্রথমত সৈন্য বা অন্যান্য সকল সহযোগিতা দিয়ে তারা সহায়তা করতে চায়। এবং একটা পর্যায়ে দেখা যায় যে একটা দেশ যখন স্বাধীন হয়ে যায় বা স্বাধীনতা অর্জন করে, এবং তারপরও দেখা যায় যে সেই শক্তিশালী রাষ্ট্রটি তার সৈন্য কিন্তু সেই দেশ থেকে ফিরিয়ে নেয় না, বরং তারা নানাভাবে কিন্তু ওই নবীন রাষ্ট্রটির উপর নানা রকম আর কি কর্তৃত্ব চাপানোর চেষ্টা করে, বা নানাভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তাদের সার্বভৌমত্বে কিন্তু হস্তক্ষেপ আনার চেষ্টা করে। কিন্তু বঙ্গবন্ধুর দৃঢ় মানসিকতা এবং শক্তিশালী ব্যক্তিত্বের কাছে এবং তার যেই স্পষ্টভাষিতা, সেটার কাছে কিন্তু এই জিনিসটা আমরা সহজেই উত্তরায় উঠতে পারি। এবং ভারত যে আমাদেরকে সহায়তা করেছিল সে সময়, অর্থাৎ যুদ্ধের সময় তাদের সৈন্য দিয়ে তারা মূলত পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল অনেক জায়গায়। তো তাদের সকল সৈন্যদেরকে এদেশ থেকে সরিয়ে পুনরায় ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে বঙ্গবন্ধু যে অবস্থান ছিল সেটারই প্রশংসা করা হয়েছে এই অংশে। বঙ্গবন্ধু had an open mind to maintain good relationship with all countries irrespective of their capitalistic, democratic or socialist ideologies. He left no stone unturned to make entry into different global organizations. পুঁজিবাদী, গণতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক আদর্শবাদ বিচার না করে সব দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার একটা খোলা মন ছিল বঙ্গবন্ধুর। অর্থাৎ কে পুঁজিবাদী, কে সমাজতন্ত্র ফলো করে, কে আর কি সাম্রাজ্যবাদী, কে গণতান্ত্রিক, এভাবে বিচার বিবেচনা না করে তিনি সকলের সঙ্গে মিশে চাইলেন, সকলের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাইলেন। তিনি বিভিন্ন বৈশ্বিক সংস্থার সদস্য হতে চেষ্টার কোনো ত্রুটি করেননি। হি লেফট during the period between 1972 and 1975, Bangabandhu signed more than 70 treaties, agreements, memoranda and contracts with different countries of the world, managing entry to OIC, Organization of Islamic Cooperation, and attending its conference at Lahore filled up a major gap in diplomacy of Bangladesh. It opened opportunities to explore all the possibilities of trade and other potentials with the Islamic world. 1972 সাল থেকে 1975 সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে 70টিরও অধিক, মানে একটা দুটো না, মানে 70টারও বেশি অধিক বাণিজ্যিক চুক্তি, সমঝোতা চুক্তি এবং স্মারকলিপি ও চুক্তিপত্র স্বাক্ষর করে। ওআইসি, যেটার ফুল ফর্ম আমরা পড়লাম যে ইসলামী সহযোগিতামূলক সংস্থা বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, সেটা তৎকালীন নাম ছিল, যেটার এর সদস্যপদ অর্জন এবং লাহোরের সম্মেলনে যোগদান করে বাংলাদেশের কূটনীতিতে একটা বিরাট শূন্যতা পূর্ণ করে। এটি ইসলামিক বিশ্বের সাথে বাণিজ্যের সম্ভাব্য সব রকমের ক্ষেত্র অন্যান্য সম্ভাবনা কাজে লাগানোর সুযোগটা সৃষ্টি করে দেয়। সো এই ছিল ওভারঅল আমাদের ইউনিট 1 এবং তার 4টা লেসেন্স। আমাদের প্রথম ইউনিট ছিল এটা, যে বঙ্গবন্ধু বলা যায় তার জীবনের বেশ কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করলাম। তার গ্লোবাল রিলেশনশিপ কীরকম ছিল, তার ইউএন স্পিচ কীরকম ছিল, বা মুক্তিযুদ্ধের সময়ে তার অবস্থান কীরকম ছিল, তারপর তার স্বদেশ প্রত্যাবর্তনের যে ব্যাপারটা, সব কিছু নিয়ে ছিল আমাদের এই ইউনিট 1টা। সো এই হলো ওভারঅল আমাদের আজকের ক্লাস। আমরা যেটা চেষ্টা করবো বাসার মধ্যে, যে আমরা যখনই যে কোনো ইংরেজির যে কোনো চ্যাপ্টার যখন আমরা পড়তে যাবো বা ইউনিট পড়তে যাবো, আমাদের টার্গেট থাকবে কি সবার আগে, যে যেহেতু ইংরেজি একটা বিদেশি ভাষা, আমরা জানি আমাদের অনেকের সীমাবদ্ধতা আছে, কারণ আমরা যারা আমার ক্লাসে করছো আজকে, আমি এতটুকু অন্তত শিওর হয়ে বলতে পারি যে তোমরা বেশিরভাগই কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্ট। তো বাংলা মিডিয়াম স্টুডেন্টের একটা স্বভাবতই একটা দুর্বলতা আছে বাংলা কি বল ইংরেজি ভাষায় বা ইংরেজি সাবজেক্টে, যেহেতু একটা বিদেশি ভাষা, একটা নতুন কিছু।
তো তোমরা চেষ্টা করবা যে আমি যেভাবে আজকে ক্লাস তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেভাবে তোমাদেরকে পড়িয়ে দিলাম, অর্থাৎ এই যে বাংলা এবং মানে ইংরেজি দুটো মিলে যখন পড়াটা হয়, অর্থাৎ প্রত্যেকটা প্যাসেজ যখন আমরা পড়বো, আমার প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা ওয়ার্ডের আমরা মিনিং জেনে পড়ার আমরা চেষ্টা করব। এই চেষ্টা আমাদেরকে ইংরেজি ভাষাটাকে বুঝতে এবং আমাদের যে ইংরেজি যে প্যাসেজগুলো আছে বা লেসনগুলো আছে বা ইউনিটগুলো আছে এগুলোকে বুঝতে আমাদেরকে সহায়তা করবে। এবং সর্বোপরি আমাদের এই যে ইংলিশ ফর টুডে বইটা আছে বা আমাদের ফার্স্ট পেপার আছে ইংলিশে, সেখানে একটা ভালো নম্বর তুলতে আমাদেরকে সহায়তা করবে। সো এই ছিল আমাদের শেখার এই যাত্রা আজকের। তো আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।